ম্যামের স্বামী মারা গেছে আজ প্রায় ৩ দিন হলো। এর মাঝে ম্যাম আজকে রাতে আমাকে তার বাসায় ডিনারে ডেকেছেন। সাথে আনতে বলছেন কিছু চকলেট। অনেক অদ্ভুত বিষয়টা। তার চেয়ে অদ্ভুত বিষয় হলো গত সপ্তাহে ফাঁকা একটা জায়গায় ম্যামের সাথে দেখা হয়ে যাওয়ার পরে হাত নিয়ন্ত্রণ করতে পারিনি। ম্যাম নরম চোখে তাকানো ব্যতীত আর কিছু বলেনি। উনি যদি কড়া ভাষায় কথা বলতেন কিছু মনে নিতাম না কিছু। ফোনের কথার ফাঁকে জিজ্ঞাসা করছিলাম বাসায় আর কে কে আসবে। উত্তরে তিনি বলেন কেউ না, মা আর বাবা চলে গেছে, শুধু তুমি আসবে, কিন্তু দয়া করে সেই প্লেবয় পারফিউম দিয়ে এসো না, অ্যারিজোনার চকলেটটা মেখে আসবে। বাসায় আসলে আমি তোমাকে টাকা দিয়ে দিব। সব কিছু আমাকে অবাক করে দিচ্ছিল। একবার ভাবলাম মাইকেলকে ফোন দিয়ে বলবো সব, কিন্তু কথার মাঝে ম্যাম একবার বলল যে তুমি যে আমার বাসায় আসবে এটা কাউকে বলার দরকার নেই। সন্ধ্যা শেষ হওয়ার আগে রওনা হয়ে যায় ম্যামের বাসার দিকে। ম্যাম বেলি ফুল অনেক পছন্দ, এটা অনেক আগে চার্চে থাকতে জানতে পেরেছিলাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কেন যেন ওনার উপরেই দুর্বল হয়ে পড়েছি। নিজেকে হাজারবার বুঝিয়ে পিছু হটাতে পারিনি। সেদিন তো নিজেকে একটু বেশিই দূরে নিয়ে ফেললাম। সাহস করে ওনার হাত দিয়ে ফেলেছিলাম। আমি জানতাম উনি এই সময় এই ফাঁকা রাস্তা দিয়ে যাবেন। অদ্ভুতভাবে তিনি কিছুই বলেননি। এরপরে ওনার সাথে আর দেখা নেই, কিন্তু সেই দিনের মুহূর্তে আমাকে ঘিরে রাখতো সবসময়। মনের ভিতর তাকে নিয়ে একটা গান বেজে উঠত। নিজেকে কল্পনায় ডুবিয়ে দিতাম তার বুকের মাঝে। তবে ম্যামকে নিয়ে আমি ছাড়া আর কেউ ভাবতো কি না জানি না, কিন্তু অনেকেই জানতো যে লেনা ম্যাম আমি কতটা পছন্দ করতাম। বাসায় এসেছিলাম ওনার স্বামী বিদায়ের দিনে। শেষকৃত্য এসে বাসাটা চিনে গেছি, তবে জানতাম না যে এই চিনে যাওয়ার জায়গাটা কাজে লাগবে। বাসার সামনে এসে দেখি দোতলার লাইট জ্বলছে। ভেতরের পর্দাটা বাতাসের টানে মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছে। প্যাকেট থেকে ফোন বের করে একটা রিং দিলাম ম্যামকে। রিসিভ করতে ম্যাম একটু গম্ভীর কণ্ঠে বললেন, আপনার জন্য আপনার বাসার সামনে চলে এসেছি, কিন্তু আমি যে এই সন্ধ্যার আলোতে দাঁড়িয়ে আমার সামনে এমন একটা দৃশ্য দেখব সেটা কল্পনা করতে পারিনি। একজন জার্মানি মেয়ে লেনা ম্যাম পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে আমাকে খুঁজছে। এখন তার পরনে লাল রঙের শাড়ি, কান আর গলা ভর্তি গহনা। এটা এখানেই দাঁড়িয়ে থেকে বোঝা যাচ্ছে। তার এমন দর্শনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বললাম, এখান থেকে দেখতে এত সুন্দর, সামনে দেখলে মরে যাব না তো? মেরে ফেলার জন্যই ডেকেছি। সেখানে দাঁড়িয়ে না থেকে কাছে এসে দেখো। চলে এসো উপরে। জানলা খোলা ছিল আমার জন্য, তবে ভেতরে ঢোকার পরে ফুল শখ হয়ে যায় সেটা। সিঁড়িতে যখন পা দিব তখন দেখি সিঁড়িতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। এটা আমাকে আরও অবাক করলো। কি হয়েছে ম্যামের? এসব কি আসলে আমার জন্য করা আছে নাকি অন্য কারো কারণ আছে? হয়তো এটা সামনে গেলেই জানতে পারবো। আনমনে যখন দরজাটা পেরিয়ে ঢুকতে যাব সেই সময় আচমকা ম্যাম অরেঞ্জ জুস হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে যায়। ধাক্কা লেগে জুস পড়ে যায় আমার শার্টে। ম্যাম জিভা কামড় দিলে, ইস, একদম খেয়াল করতে পারিনি। পরক্ষণে তার চোখটা যেন আটকে যায় আমার উপরে। উনি তখন বিস্ময়কর কণ্ঠে আমাকে বলে, বাহ রেনাস, তোমাকে আজকে দেখতে একজন সুপুরুষ লাগছে। ভেতরে এসো, লম্বা সময় ধরে তোমাকে দেখা যাবে। ভেতরে ঢুকলে নতুন করে আরও অবাক হলাম, কারণ দিনের শুরুটা হয়েছে অবাক করা বিষয় নিয়ে। সুতরাং ভেতরটা আমাকে আরও অবাক করবেন। মোমবাতির আলোর ঘরটা আরও আলোকিত করছে। সোফায় বসতে ম্যাম তার হাতের জুস আমাকে দিল। আমি হাতে নিয়ে যখন এক চুমুক দেব ঠিক তখনই ম্যাম বলে উঠল, তুমি অতটা ভদ্র তা তো জানতাম না। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু এই কথার মাঝে খুঁজতে লাগলাম। সামনে বসে থাকা এক হাঁটুর উপরে আর এক হাঁটু তুলে দিচ্ছে। নিজেকে অতটা গুছানো হচ্ছে না এখন তিনি আমার সামনে। আমি জুস পান করেই চলছি। ধীরে ধীরে মুহূর্তটা যেন নীরব হয়ে গেল। আমি নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলাম, ম্যাম আজকে এভাবে ডাকার কারণ? তিনি অন্য দিক থেকে চোখ নিয়ে আসেন আমার দিকে। নরম কণ্ঠে বলেন, এখনই জানতে হবে? রাত এখন লম্বা হয়ে গেছে, তোমার তো যাওয়ার কোনো তাড়া নেই না? আসলে আমি এভাবে কখনো এর আগে কারো আমন্ত্রণ পাইনি, আর আপনি যেহেতু এত খাস করে রেখেছেন তাই ভাবলাম হয়তো কোনো কারণ আছে। তেমন কিছু না, একা লাগছিল তাই ভাবলাম তোমাকে পাশে নিয়ে আজকের রাতটা পার করি। সময়টা কাটতেই চাইছে না। এমন কথা শুনে আজকের অবাক করা বিষয়টাগুলো মুছে গেল, কিন্তু অনাকাঙ্ক্ষিত কথাটা শুনে আমার নিঃশ্বাসটা একটু ধীরগতি হয়ে গেল। তিনি কিনা আমাকে ডেকেছেন একা লাগছে তাই, তো সেই ক্ষেত্রে আমি কেন? ম্যাম তখন সামনের সোফা থেকে উঠে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। পাশে এসে বসে অনেকটা গা ঘেঁষে উষ্ণতা মাখা কণ্ঠে তিনি আমাকে বলেন, আমি বিশ্বাস করি তোমাকে, তবে কেন যা করছি বা করি জানি না সেটা, কিন্তু তুমি এভাবে চুপসে যাচ্ছ কেন?
সেদিন তোমাকে দেখে ভেবেছিলাম তুমি একটু আলাদা সবার থেকে। সেদিনের কথা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখন সত্যি আমি অনেক নার্ভাস ফিল করছি। ম্যাম আস্তে করে উরুর উপর হাত রেখে বলল, কারণ? সেটাও অজানা। কত টাকা লেগেছে পারফিউমের? আপনার কি এটাই পছন্দ? ম্যাম চোখ বন্ধ করে কোটের উপর নাক নিয়ে নরম কণ্ঠে বলে উঠল, ভীষণ। যেটা বহুদিন আগে আমার প্রেমিকের শরীরে পেয়েছিলাম। আপনার প্রেমিকা ছিল? বিশ্বাস হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে। এই ঘ্রাণ পাওয়ার পরে কোলে মাথা গুজে হাতের স্পর্শ পেতে ইচ্ছা করছে, তবে মনে হচ্ছে বেশি কিছু আশা করা সম্ভব কারো থেকে। যাই হোক, কী খেতে পছন্দ করো তুমি? ম্যাম আমাকে এখন যেই পরিস্থিতিতে আছড়ে ফেলে দিল, পুরুষ হলে নিজেকে নিয়ন্ত্রণ করা একদম কঠিন। সাহস করে ম্যামের হাত টেনে নিয়ে বললাম, আমি মাথায় ভালো করে হাত বুলিয়ে দিতে পারি, আপনার পছন্দ হতে পারে। এখন কিছু খাবো না। দুষ্ট একটা কথা মুখের আগাতে এসেছিল, কিন্তু সেটা পুঁকতে গিয়ে গিলে নিয়েছি। এটা বলে দেরি করার দরকার নেই। দুই হাত দুদিকে প্রসারিত করে বললাম, বুকে আসবেন নাকি উড়ুতে মাথা রাখবেন? এখানে না, বারান্দায় চলো। ম্যামের পেছন পেছন বারান্দায় গেলাম। বাড়ির অন্য একটা দিক এটা, সামনে একটা বাগান, তারপরে শহরের রাস্তা। মুহূর্তের সাথে যেন বারান্দার আবহাওয়াটা বেশ খাপ খাওয়া। একটা গদির চেয়ারে এগিয়ে দিয়ে আমাকে বসতে বলল ম্যাম। লম্বা আছে বেশ এটা। আমি বসতে ম্যাম মুহূর্তে তার শরীর এলিয়ে দিয়ে অধিকারী একজন মানুষের মতো আমার বুকে মাথা রেখে নিজেকে ছেড়ে দেয়। অনুভূতি যে এমন জানা ছিল না। শরীরটা কেঁপে ওঠে আমার কিছুটা। মাথার চুল কিছুটা সরিয়ে তার চোখ দুটো বের করলাম। ম্যাম তখন বুকের মাঝে আরও ঠেলে দেয় তার মুখটা, যেন সে এই ঘ্রাণের ভেতরে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। ঠিক কী বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না। ম্যামকে তখন জিজ্ঞাসা করে, এর আগে কাউকে এভাবে বুকে রেখেছো? না, কিন্তু আজকে আমার কাছে সব কিছু অনাকাঙ্ক্ষিত লাগছে। সেসব পরে শুনবে। কিছু কি অনুভব হচ্ছে? বুঝতে পারছেন না? বুঝলে জিজ্ঞাসা করতাম না, শুনলে ভালো লাগে বেশি। ঘাড়ের কাছে কিছুটা কাপড় সরিয়ে জিজ্ঞাসা করলাম, এখানে অনেক সুন্দরী লাগে। ম্যাম তখন পিঠ ঘুরিয়ে আমার মুখ বরাবর মুখ রাখে, ঠান্ডা কণ্ঠে বলে, এবার গলার নিচে ঠোঁট লাগিয়ে দেখতে পারো। আমার গলা শুকিয়ে আসছেই। আমি তখন বললাম, জুস কি আরও আছে নাকি সব শেষ? এই মুহূর্তে জুস কেন লাগবে? গলা শুকিয়ে গেছে, আমি ভিজিয়ে দেই। কথাটা বলে যেন শরীরটা একটু কেঁপে উঠলো। আমি তখন বললাম, জুসটা পেলে তারপর দিব না হয়। ম্যাম বুক থেকে উঠে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পর উনি আমাকে আঙ্গুল দেখিয়ে বলে, মুড যেন না বদলায়। আমি নিয়ে আসছি জুত। ম্যাম তড়িৎ গতিতে সামনে থেকে হাওয়া হয়ে যায়। আমি তখন প্যাকেটে মোবাইলটা ভাইব্রেটে বুঝতে পারলাম। ইচ্ছে করছিল না এই মুহূর্তে মোবাইল দেখতে, তবুও কেন যেন মোবাইলটা বের করলাম। তখন মনে পড়লো ম্যামের জন্য চকলেট এনেছি, এখনও দেওয়া হয়নি ওনাকে। সেটা পাশে রেখে মোবাইলের স্ক্রিন অন করলাম, কিন্তু মেসেজ দিয়েছে মাইকেল। মাইকেল সাধারণত কখনো কলেজে দেয় না, কিন্তু আমি যখন মাইকেলের মেসেজ অন করতে লাগলাম, আমার হাত পা কাঁপতে শুরু করলো। ঠান্ডা পরিবেশে যেন কপালটা ঘেমে উঠলো আমার। রেনেসাস, তোর লেনা ম্যাম অ্যাক্সিডেন্ট করেছে। সকাল থেকে তোকে কল দিতে চেষ্টা করছি, কল ঢুকছে না। সন্ধ্যার আগে মেডিকেলে আয়, ময়নাতদন্তের দায়িত্ব আমরা পেয়েছি। এমন আজগুবি মেসেজের উত্তর দেওয়ার জন্য যখন কল লক বের করে মাইকেলকে কল দিতে যাব, তখন পেছন থেকে একটা ঠান্ডা হাত যেন ঘাড়ের উপর স্পর্শ করে। আচমকা ভয় পেয়ে হাত থেকে মোবাইল পড়ে যায়। কিছুক্ষণের জন্য শরীর জমে গিয়ে মনে হলো সত্যি হয়তো একটা মৃত হাত আমাকে ছুঁয়ে দিয়েছে। কিন্তু পেছনে দেখে দেখি ম্যাম জুসের গ্লাস হাতে নিয়ে কোমর বাঁকা করে আমার দিকে ঝুঁকে আছে। আমার এমন ফ্যাকাশে চেহারা দেখে ম্যাম তার চেহারা নরম করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ভয় পেয়ে গেছো নাকি? এমন মুখ হয়ে আছে কেন? ঠিক কী উত্তর দিব বুঝে উঠতে পারছিলাম না। একটা ভয়ঙ্কর দ্বিধাযুক্ত মুহূর্তে পড়ে গেছি আমি। মাইকেল মজা করে আমার সাথে, তবে এমন মজা কখনোই করবে না। মানতে ইচ্ছা করছে না। তাছাড়া সত্যি আজ কোনো কল ঢুকেনি আমার ফোনে, অথচ অন্য দিনে কলের জ্বালায় ঘুমাতে পর্যন্ত পারতাম না আমি। এই মুহূর্তে অনেক আজব লাগছে ব্যাপারটা। আমি ম্যামের হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে হালকা কাঁপা কাঁপা কণ্ঠে বলি, এত জলদি চলে এলেন যে? মাত্রই তো গেলেন। বেশি তাড়াতাড়ি চলে এসেছি নাকি? ফোনে কারোর সাথে জরুরি কথা কিছু ছিল? না, মাত্র মেডিকেল রেডিওলজিতে ঢুকেছি। কেউ কল বা মেসেজ দিয়েছিল কিনা দেখেছিলাম। ম্যাম শাড়ির আঁচলে হাত নিয়ে গা ঘেঁষে বসে আমার পাশে, কিন্তু আমার কেন যেন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস অন্যরকম হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমন তাও বুঝতে পারছি না। কিছু একটা আমি বিশ্বাস করতে চাইছি না, তবুও অস্থির করে তুলছে আমার ভেতরটাকে। আমার কিছু বুঝে ওঠার আগে ম্যাম শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছে দেয়। কপাল মুছতে মুছতে তিনি খোঁচা মেরে বলেন, কিছু ভেবে কি ঘাম ছুটে গেছে? প্রেমিকাকে চিট করছো ভেবে কি কষ্ট হচ্ছে? মোবাইল তুলতে ভুলে গেছো? মুহূর্তে এমন লাগছে কেন তোমাকে? বলেছিলাম মুড পরিবর্তন না করতে। কত কষ্ট করে নিজেকে তোমার সাথে সেট করলাম। একজন মেয়ে হলে বুঝতে তুমি এটা।
আহ না ম্যাম। কথাটা শেষ করার আগে ম্যাম তার আকর্ষণীয় আঙ্গুল দিয়ে আমার ঠোঁট স্পর্শ করলো, থামিয়ে দেয় আমাকে কথা বলা থেকে। তীক্ষ্ণ চোখ করে আমাকে বলে, একান্ত এই মুহূর্তে আমাকে অন্তত ম্যাম ডেকো না, কল মি লেনা প্লিজ, মাই স্টেমি কাট। আমি এক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম সেই চোখের দিকে। এই মুহূর্তে কিছু মনে হচ্ছে না, আমি অন্য কোনো কিছুতে আছি। জানি না এটা মনের ভুল কিনা। ম্যাম কি আদৌ আমার সাথে এমনটা করবে? ম্যাম তখন আস্তে আস্তে আমার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে লিপস্টিক মাখা ঠোঁট দিয়ে এক চুমুকে গিলে নেয় নিজের ভেতরে। এমন দৃশ্য চলমান মুহূর্তের মাঝে হলে অন্য কোনো দিকে আমি চলে যেতাম, কিন্তু এখন ভেতর থেকে যেন কিছুই আসতেছে না, গলা শুকিয়ে গেছে আরও। চুমুক শেষে উনি আমাকে বলেন, আচ্ছা এতটা অব লাগছে কেন তোমাকে? কিছুক্ষণ আগেই তোমাকে অন্যরকম লাগছিল। ম্যাম একটা জরুরি কাজ পড়ে গেছে, সেটা শেষ করে আসা যাবে। একা রেখে যাবে আমাকে? আমি এমন প্রশ্ন শুনে স্থির হয়ে গেলাম। ঠিক কী উত্তর দিব বুঝতে পারছিলাম না। আমি কিছু বলার আগে উনি আমাকে বলে বসে, মোবাইল কেমন করে যেন ভেঙে গেছে, কাউকে কল দিতে পারছি না তোমাকে ছাড়া, স্ক্রিনে শুধু তোমার নাম্বার আসে। কি করে ভেঙে গেছে তাও জানি না, তাতেও সমস্যা নেই, শুধু যে তোমার নাম্বার উঠেছে তাও কম নয়। বুকটা যেমন আমার ধড়াস করে উঠল। কি বললেন এসব? আমি আর কোনো কথা জিজ্ঞাসা না করে উঠে দাঁড়ালাম। আমি দাঁড়াতে ম্যাম যেন অন্যরকম হয়ে গেল। ভাঙ্গা কণ্ঠে আমাকে বলল, কখন আসবে? আরও সময় চাই আপনার? রাত চেয়েছি পুরোটা, মাত্র সন্ধ্যা শেষে, রাতটা শুরুর দিকে। আমি তাহলে আসছি, একটা কাজ শেষ, জরুরি ছিল আসলে। মুড আমার পরিবর্তন হয়নি, এসে ঠিক আগের মতন পাবে না আমাকে। জুসটা শেষ করে যাও। আমি হাত থেকে জুসটা নিয়ে কয়েক ঢোক শেষ করে দিই, কিন্তু ম্যাম যেন এই ভয়ার্ত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে হচ্ছে। মনে হচ্ছিল এক্ষুনি টুটি চেপে ধরে সব রক্ত শুষে নেবে। এখন সত্যি ভয় আমার শরীরে পশম কাটা দিয়ে উঠেছে। আমি বড় বড় চোখ করে জিজ্ঞাসা করলাম, এভাবে তাকিয়েছেন যে? তুমি এতটা আনরোমান্টিক কেন? জানোই যে আমি এখানে ঠোঁট দিয়েছি, তুমি সেখানে ঠোঁট না দিয়ে অন্য জায়গায় ঠোঁট দিলে কেন? অজান্তে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বললাম, জীবন্ত একটা ঠোঁট সামনে দেখতে পাচ্ছি, গ্লাসের মাঝে কি সেই অনুভূতি পাওয়া যায়? ম্যাম তখন কিছুটা এগিয়ে এসে দুই হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। এভাবে আগে কখনো আমি কোনো স্পর্শ পাইনি অন্য কোথাও। বুকে ধুকপানি পুকানি হয়তো বন্ধ হয়ে গিয়েছিল কিছু মুহূর্তের জন্য, জানি না হয়েছিল কি না। ঠোঁটটা মুখের কাছে এনে উষ্ণ নিঃশ্বাসে ছেড়ে সে বলে, ছুঁয়ে দিলে আমি একদম রাগ করব না। জীবন্ত একটা লাল রঙের রাঙানো উষ্ণ শুষ্ক ঠোঁট দ্বিধাহীনভাবে খানিকটা ভিজিয়ে দিতে পারে। তোমার সামনেই আছে। ম্যাম কি হয়েছে আপনার? আমি কি বেশি বেহায়া হয়ে যাচ্ছি? জানি না কি হয়েছে আমার। এটা বলে হাতটা ছেড়ে দিচ্ছিল ম্যাম মাথা নিচু করে। বিদ্যুৎ খেলে গেছিল সেই মুহূর্তে আমার। আমি শক্ত করে দুই হাত দিয়ে তার নরম দুই গাল চেপে ধরি। চোখ বন্ধ করে আমার মিষ্টি পাখায় দুটো ঠোঁটের পাপড়ি মিশিয়ে দেই, তারপর দুই ঠোঁটের মাঝে। একটা বদ্ধ নিঃশ্বাস যেন সব কিছুতে যেন টেনে নিচ্ছিল নিজের ভেতরে। উষ্ণ নিঃশ্বাস যেন আরও গভীরে চলে যাচ্ছ। জিহ্বার স্পর্শের আগে ছেড়ে দেই তার ঠোঁট। আস্তে করে ছেড়ে দিলাম তার ঠোঁট। বুকের ওঠানামা দেখে বুঝতে পারছিলাম এখন হয়তো সে অন্যরকম অনুভূতি অনুভব করছে। মাথা কথাটা যেন তার ঠোঁটে আটকে গেছে। চোখের দিকে তাকিয়ে থেকে কিছু বলতে পারছে না। আমি তখন আমার দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের উপরে হালকা করে ছুঁয়ে দিই। কিছু বলবেন না? ফিরে আসতে দেরি হবে কি? যদি আর না আসি অনেক অনেক কষ্ট পাবো, দয়া করে কাজ শেষ করে আসো, অপেক্ষায় থাকবো। কি খাবে তুমি রাতে? আমি চোখের দিকে তাকিয়েছিলাম, কি জবাব দিব বুঝতে পারছিলাম না, তবুও বললাম, এলে রান্না করে দিও, পাশে থেকে বিরক্ত করব তোমাকে। চোখ বন্ধ করে সে তার মুখ আমার গালের কাছে নিয়ে আসে, ছোট্ট একটা শুষ্ক ঠোঁটে একটা চুমু দেয় গালের উপর। নরম কণ্ঠে সে কানের কাছে এসে বলে, এখন মনে হচ্ছে তুমি রোমান্টিক পুরুষ, একটু আগে কেমন যেন লাগছিল। ছুটে চললাম মেডিকেলের দিকে। ফোন দিচ্ছি মাইকেলকে, সে কল ধরছে না। হয়তো সে আসলেও মর্গে আছে এখন। আর না, সে আমার সাথে চরম অভদ্রতামি মজা করছে। এটা মেনে নেওয়া যায় না। যার ঠোঁটে এত স্বাদ সে কিনা মারা গেছে, তাকে কিনা ময়না তদন্ত করা হবে। খামোখা নিজের ভিতরে অসহ্যের মাত্রাটা বাড়ানো হলো। এটা কোনো গল্পর জগৎ নয় যে এটা কল্পনা চরিত্রকে বিশ্বাস করে ফেলবে। মেডিকেলে যখন ঢুকি তখন প্রায় 8:30 বাজে। মেডিকেলে ঢুকলে মাইকেল কল দিল। একদম আজব ব্যাপার এটা। আমি রিসিভ করতে মাইকেল আমাকে রাগ ঝাড়তে শুরু করলো। আমি যে বিপরীতে তাকে কিছু বলবো সেই সুযোগ সে দিতে চাইছিল না। সোজা মর্গে ডেকেছে। আমার ঘাম ছুটছে এই মুহূর্তে, অসম্ভব রকমের ঘামছি আমি। লম্বা করিডোর থেকে মরীচিকার মতো আরও লম্বা হয়ে যাচ্ছে। হাঁটতে ইচ্ছা করছে না। মাইকেল বলছে, ম্যাম সকালে অ্যাক্সিডেন্ট করছে, রাত 10টার মাঝে কাজ শেষ করার কথা ছিল। মর্গে রেডিওলজির
কোনো কাজ নেই, সেটা মাইকেলের ডিপার্টমেন্টের কাজ। তবুও সে পাশে আমাকে চেয়েছে। সে চাইলেও ব্যাপারটা আমি এখনও সিরিয়াসলি নিতে পারছি না। অবশেষে করিডর শেষ হওয়ার পর যখন আমি মর্গের সামনে আসি, মাইকেল সহ পুরো টিমকে আমি সামনে দেখি। নিজের ভিতরে চিৎকার করে বারবার বলছিলাম, না না, এমনটা যেন সত্যি না হয়। শ্রাবণীনা আমার সামনে এগিয়ে আসে, হাতে মাস্ক দিয়ে বলে, শক্ত হ, ভেঙে পড়িস না। এমন না যে আমরা জানি না তুই ম্যামকে কত পছন্দ করছিস। আমি স্তব্ধ হয়ে গেছিলাম। ফ্যাকাশে মুখ নিয়ে যখন মাইকেলের সামনে এসে জিজ্ঞাসা করতে যাব কিছু, সে ঝাড়ি মেরে বলে, সর এখান থেকে। বালের পছন্দ করে সারাদিন কোন চিপার মধ্যে ছিলি? একটা বারের জন্য ফোনে তোকে পাওয়া যায় না? আমার ফোন সারাদিন অন ছিল, বরং তোরা কেউ আমাকে ফোন দিসনি। আমি একবার বলতে চাইল যে লীনা ম্যামের সাথে ছিলাম, কিন্তু পরিস্থিতি বিগড়ে দেওয়ার মতো আহাম্মক আমি না। তারা বিশ্বাস করার বদলে আমাকে লাথি মারে, অথবা আমি এই পরিস্থিতি অন্যদিকে নিয়ে চলে যাব। মাইকেল আবারও চিৎকার করে বলে, তোর জন্য কত লেট হয়ে গেছে তুই জানিস? আর একটা কথা বলবি না তুই এখন আমার সাথে। ভেতরে চল, আধুনিক মর্গের সব সিস্টেম আর ফিচার এখানে আছে। ভেতরটা থমথমে ঠান্ডা, একা আসলে ভয়ের কিছু নেই। মনে হবে যেন কোনো কাচের রুমে এসেছি হয়তো। কিন্তু এই প্রথম মর্গে আমার ভয় করছে। বুকের ভিতরে ধুকপুকানির শব্দটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মাইকেল যখন সেই ড্রয়ারের সামনে আমাকে নিয়ে যায়, আমি আর অবাক হয়ে যাই। ড্রয়ারের উপর লেনা ম্যামের নাম লেখা। এই নামটা দেখে আমার পুরো শরীর অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকে। মনে হচ্ছিল কিছু একটা আমার উপর ভর করছে। এক টান দিয়ে মাইকেলের ড্রয়ার খুলে দেয়। কিন্তু সত্যি আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো নয়। এটা লেনা ম্যাম নয়, বরং মাইকেলের নববিবাহিতা স্ত্রী। মেয়ে হওয়ার কারণে সাদা একটা কাপড় দিয়ে আবৃত দেহটা, কিন্তু কেটে যাওয়ায় মুখটা কেমন চিনতে আমার একদম সমস্যা হচ্ছে না। আমি নিজের ভিতরে রাগ চেপে রেখে তাকে বললাম, তোর স্ত্রীর বডি এখানে, আর তুই কিনা আমাকে ডেকে এনেছিস ম্যাম মারা গেছে। নিজের স্ত্রীর প্রতি মৃত্যুর সময়টাতে অন্তত সদয় হতে পারলি না? আমার এমন কথা শুনে পুরো টিম একে অপরের দিকে চাওয়াচাই করতে শুরু করে। তাদের এমন চেহারা দেখে মনে হচ্ছিল যে আমি অনেক বাজে কিছু বলে ফেলেছি। মাইকেল তখন আমার দিকে কিছুটা এগিয়ে এসে আমাকে নরম কণ্ঠে জিজ্ঞাসা করে, আমি জানি তোর অবস্থা, সবাই জানে যে তুই ম্যামকে পছন্দ করিস, কিন্তু আমি জানি সব তোর ব্যাপার। এবার এই কথাগুলো শুনে মেজাজ বিগড়ে গেল আমার। আমি একটু চেঁচিয়ে উঠলাম তার উপর, মাইকেল, এখন জিনিসটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই বারবার বোঝাতে যাচ্ছিস যে ম্যাম মারা গেছে। তুই কি নিজেই উন্মাদ হয়ে গেছিস স্ত্রীকে হারিয়ে? সবার সামনে আমাদের দুজনের কথার একটা গেট লেগে যায়, দ্বিধায় পড়ে যায় সবাই। আমার আর মাইকেলের কথার কোনো মিল পাওয়াচ্ছে না কেউ। তারা পাল্টা কথা আসার আগে আমি জিজ্ঞেস করলাম, ম্যামের ফোন কই শুনি? মাইকেল প্রশ্ন শুনে বেশি দেরি করে না, চোখের পলকে নিয়ে হাজির হয় একটা প্লাস্টিকের ব্যাগ। সব কিছুই আছে এই ব্যাগে। একটা প্লাস্টিকের ব্যাগের ভিতর ম্যামের রক্তাক্ত পার্স, অন্য একটাতে ভাঙা মোবাইল, আর একটাতে কাঁচ ভাঙা ঘড়ি। আমার মাথা আবারও কিছুটা চক্কর কাটতে লাগলো। রক্ত মাখা ছিল ব্যাগে কিছুটা। আমি সেখানে দুর্বল হয়ে মাইকেলের উপর ভর দিয়ে ফেললাম। মনে হচ্ছিল যেন পুরো দুনিয়া আমাকে ঘিরে ধরছে। সাবরিনা আমাকে ওই অবস্থায় দেখে দৌড়ে পানি আনতে যায়। বাকিরা আমাকে নিয়ে ব্যস্ত। আমি তখন মাইকেলের ফিসফিস কণ্ঠে বললাম, আমি এখনও বিশ্বাস করি না, এগুলো আমাকে নিয়ে যেতে দে। মাইকেল আমার মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু আমি এটা পারবো না রে, যে সবগুলো এখন কেস ফাইলের আন্ডারে। ধারণা করা হচ্ছে এটা মার্ডার। আমার কাছে অনুরোধ করিস না। সাবরিনা পানি নিয়ে আসতে আমি পানি খেয়ে উঠে দাঁড়ালাম। মাইকেল তখন আমাকে জিজ্ঞাসা করে, এখন কাজ শুরু হবে? আমি কোনো কথা বললাম না, শুধু এটাই বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করি না, বাকিটা তোর ইচ্ছা। রওনা হলাম ম্যামের বাসার দিকে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা পার। কিন্তু যখন ম্যামের বাসার সামনে আসলাম আমি, এসে দেখি এক অবাক করা দৃশ্য। ম্যাম জানলার পাশে বসে কারো প্রহর গুনছে। অনেক অবাক লাগলো এটা আমার কাছে। কিন্তু উনি যখন আমার উপস্থিতি বুঝতে পারলো, বসা থেকে উঠে জানলার উপরে হাত ভর দিয়ে আমার দিকে মিষ্টি হাসি মাখা মুখ নিয়ে তাকালেন। হাতের ইশারায় বোঝালেন, জলদি এসো। আগেরবারের মতো আবারও দরজা দিয়ে ভেতরে ঢুকতে দরজাটা অটোমেটিকভাবে লক হয়ে যায়। দরজাটা আধুনিক না, তবু এমনভাবে লক হয়ে যাওয়াটায় কেমন যেন। সিঁড়িতে পড়ে থাকা ফুলগুলো এখনও তাজা হয়ে আছে। কয়েকটা সিঁড়ি উঠতে ম্যাম এসে সিঁড়ির সামনে দাঁড়ায়। একটু অভিমান কাউন্টে বলে, এত দেরি লাগে আসতে? এতক্ষণ সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো তুমি? সব কিছুতেই অবাক লাগলো। আমার না হাসতে ইচ্ছা করছে, না কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আজকের দিনটা হয়তো মনের আর ইচ্ছার বিরুদ্ধে। আমি সিঁড়ি দিয়ে উঠে ওনার সামনে গিয়ে বললাম, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেছে। ঘুম আসছে নাকি আপনার? জি না, এত তাড়াতাড়ি আমার ঘুম আসে না। কত গল্প করতে ইচ্ছা করছে জানো তুমি, কিন্তু তুমি তো নাই। আমি ম্যামের হাত ধরে রুমের ভিতরে ঢুকতে ঢুকতে আগের মতো করে আবার জিজ্ঞাসা করলাম, গল্প করার জন্য আজকে আমাকে পছন্দ হলো? এর আগে কত দুষ্টুমি আর কত কিছু করেছি আপনার সাথে, এখন তো একবারের জন্য ডাকেননি।
তুমি কি আজকের দিনে প্রশ্ন ছাড়া আর কিছুই করতে পারো না? কৌতূহল কোথাও জিজ্ঞাসা করতে পারবো না? না, দরকার নেই এখন এসব জানার, পরে জানা যাবে। তোমার খিদে পায়নি? না, সব খিদে হারিয়ে গেছে আজকে। আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি। যেহেতু মেডিকেল থেকে এসেছো, ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে আসবে। আপনার ফোনটা কোথায়? কেন? তুমি কি করবে? দেখবো, যেহেতু ভেঙে গেছে বললেন। দেখি, কিছু করতে পারিনি না? কিছুই করতে পারি না। ওই ঘরের টেবিলের উপর পড়েছে, বাথরুমে আছে। এক ঘরে দুই কাজ করো, আসো। আমি অপেক্ষায় করলাম তোমার ঘরে, সরি, তোমার জন্য রান্নাঘরে। ম্যাম চলে যাওয়ার পর আমি সেই ঘরে গেলাম। ভেবেছিলাম ব্যতিক্রম কিছু দেখব, মাইকেলকে ডেকে এনে দেখাবো, দেখ শয়তান, এখানে কোনো প্রমাণ নেই। ম্যাম জীবিত, পাগলামি বন্ধ কর। হুশ ফিরে আসে। তোর স্ত্রী সে। আমি তোর সিম্পেথি দিতাম, কিন্তু তুই আমার মেজাজ খারাপ করে দিয়েছিস। তবে মাইকেল জিতে যাবে এই দিক দিয়ে। এখানে আমি অনেক শান্ত হয়ে আছি। অবাক হচ্ছি না, চোখগুলো বড় বড় করছি না, কারণ আমার সামনে যেই জিনিসগুলো পড়ে আছে সেগুলো মেডিকেলের প্লাস্টিক ব্যাগের ভিতর থেকে দেখে এসেছি। এটা ঠিক সেই ফোনটা যেটা আমি দেখে এসেছি, ঠিক একইভাবে ভাঙা সেই ঘড়ি, কিন্তু ব্যাগে রক্ত নেই। ব্যাগটা হাতে নিয়ে দেখলাম, না, ব্যাগে রক্ত লেগেছিল। হয়তো ম্যাম এটা মুছে দিয়েছে সূক্ষ্মভাবে, দেখলে এটা বোঝা যায়। আর কিছুই ভাবতে পারছি না। পাশে একটা আলনা থেকে সাদা তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা লাগিয়ে যখনই বেসিনের দিকে ঝুঁকে মুখ ধুতে দেবো, ঠিক তখনই দেখি যে কিছু রক্ত দাগ, কাঁচা রক্ত। এমন না যে অনেক সময় আগে। আমি আর সেখানে মুখ ধুলাম না। এটা নিয়ে অন্ততপক্ষে প্রশ্ন করতে হবে ম্যামকে। পাশে ট্যাপ থেকে পানি নিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। এখন মনে হচ্ছে মাথাটা কিছু হালকা। তবে একটা কারণ এখনও বাকি। যদিও বা ম্যাম মারা গেছে, তাহলে এই মহিলাকে। রান্নাঘরের দরজায় গা লাগিয়ে দাঁড়িয়ে দেখি ম্যাম খুব মনোযোগ দিয়ে পেঁয়াজ কাটছে। পেঁয়াজ কুচি কুচি করতে বলতে বলতে হয় যে এটা অনেক দক্ষ হাত। আমার দিকে না দেখে উনি তখন জিজ্ঞাসা করে, যাওয়ার আগে যে তুমি কিছু বলেছিলে, বিরক্ত করবে নাকি কি যেন? একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, বেসিনে দেখলাম কিছুটা রক্ত লেগে আছে। কিছু হয়েছিল নাকি আপনার? ম্যাম দেখলাম এই প্রশ্ন শুনে কিছুটা নেতিয়ে পড়ল। শেষমেশ এমন অবস্থা হলো যে নিজের শরীরটাকে ছেড়ে দিল। আমি এটা দেখে ওনাকে ধরে গিয়ে ধরি। চোখটা বন্ধ হয়ে আসে তার। সে তখন আমার বাহু ধরে বলে, আমার এমনটা সকালে হয়েছিল গাড়ির ভেতরে। পরে দেখি যে আমি রাস্তার পাশে গাড়ি পার্ক করে দাঁড়িয়ে আছি, আর পেছনে প্রচণ্ড ভিড়। আমি বেশি সময় সেখানে থাকিনি। বাসায় আসতে দেখি নাক দিয়ে রক্ত পড়ছে, সেটাই ধুয়েছিলাম। মাথা ঘুরছিল বলে ভালোভাবে পরিষ্কার করতে পারিনি। এখন আর কিছুই করতে হবে না, চলেন রুমে। না, কাট আমার। একটু ধরে থাকো আমায়, পেঁয়াজটা অন্তত কেটে নেই। তুমি এখনও কিছু বললে না, কী খাবে তুমি? ম্যামকে আস্তে করে দাঁড় করিয়ে দিলাম। ম্যাম তখন বলে, তুমি এখন অন্তত পেছন থেকে আমাকে সাপোর্ট করতে পারো। আমি এটা শোনার পর থেকে পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মুখটা নিয়ে আসলাম চুল সরিয়ে কাঁধের উপর। মনকে তখন বললাম, এখন অন্তত ওকে সব ঝেড়ে ফেলে সামনের দিকে সময় নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাক। কিছু একটা পরে দেখা যাবে। আমি ম্যামের খোলা পেটের ভিতর আস্তে আস্তে হাত প্রবেশ করাচ্ছি। হালকা করে যে আমার সাথে লেগে থাকা দেহটা কাঁপছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি হাতের তালুটা খোলা পেটের উপর আনমনে বুলিয়ে দিতে থাকলাম। শরীরের ভেতরটা কম্পন যেন আমাকে কাবু করে তুলছিল। অনিয়ন্ত্রিত হতে চাইছিল হাত দুটো। ধীরে ধীরে মুখটা কাছে নিয়ে যাচ্ছে সেই ঠোঁটে। অনেকটা কাছে যেতে বোঝা যাচ্ছিল যে একটা ঘন নিঃশ্বাস খুব উষ্ণতার সাথে নির্গত হচ্ছে। হয়তো আরও চাইছে তার ভেতর। এমন উষ্ণ নিঃশ্বাস পেয়ে নিজেকে ধরে রাখা আরও কঠিন। আমি মুখ সরিয়ে ম্যামকে বললাম, অসহ্য লাগছে না? ম্যাম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, লাগছে, কিন্তু ভালো লাগছে। আমি ম্যামের হাতের দিকে তাকিয়ে দেখি তার হাতটা আগের দক্ষতা অনুযায়ী পেঁয়াজ কাটতে পারছে না। আমি কানের কাছে ফিসফিস কণ্ঠে বললাম, পেঁয়াজ অনেক কেটে ফেলছেন, এখন কি রুমে যাবেন? না, কি খাবে সেটা বলো। বিরক্ত করতে গিয়ে যদি নিজেরই বিরক্ত লাগে, তবে তুমি রুমে গিয়ে বসতে পারো। আমি ঘাড়ে ঠোঁট চেপে একটা চুমু দিয়ে বললাম, যাব না, আমি আছি এখানেই। ম্যাম যে আগের চেয়েও আরও কিছুটা অস্থির হয়ে গেছে, এটা তার বুকের ওঠানামা দেখেই বুঝতে পারছি। মাঝে মাঝে যখন হাতটা উপরের দিকে নিয়ে আসতে যাচ্ছিলাম, চোখটা বন্ধ হয়ে আসছিল তার। কিন্তু চরম মাত্রায় কিছু এখন করতে মন সায় দিচ্ছিল না। ম্যাম অনেকক্ষণ পরে আমাকে বলল, এখন ছেড়ে দিয়ে সাইডে থাকো। বেশি বিরক্ত করলে আর রান্না করতে পারবো না। আর আমি শাড়ি পরি না, তুমি আসবে বলে আজকে পরেছি, তাই একটু বিরক্ত লাগছে। রান্না করতে গিয়ে এটা এখন নষ্ট হয়ে যাবে, সমস্যা নেই। আরও আছে মায়ের শাড়ি, সেগুলো কিন্তু পরিয়ে দিবে তুমি? কিভাবে সেটা আমি জানি না। মা পাকিস্তানি হওয়ার কারণে শুধু এই জিনিসটাই শিখেছি। ছাড়তে ইচ্ছা করছিল না ম্যামকে, তবুও ছেড়ে দিয়ে পাশে দাঁড়ালাম। আমার পছন্দের ডিমের ভুনা করেছে সে, স্বাদের কোনো তুলনা হয় না। যদি ধরে নিই সে মারা গেছে, তাহলে হয়তো একটা মৃত মেয়ের হাতের রান্না খেলাম। তাকে কি বলা যায়
তাও জানি না। পেতনি বা ডাইনি বললেও তাকে গালি দেওয়া যাবে না, সেটা বলতেও মন চাইছে না। রাতে খাবার খেয়ে দুজনে ঘরের সোফায় বসে আছি মুখোমুখি। ম্যাম তখন শাড়ির আঁচলটা নাকে নিয়ে বলল, এটা আর পরে থাকা যাবে না, কেমন যেন মশলার গন্ধ আসছে, ঘেমে গেছি। শুননা আলমারি খুলেই শাড়ি পাবে, একটু নিয়ে আসবে, তুমি পরিয়ে দিবে, এটা করো না একটু। আমি দুষ্টু করে বললাম, আপনি ঘামলে আমার বেশি ভালো লাগে, এখন সত্যিই অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার অসহ্য লাগছে, যাও না প্লিজ। আমি হাসতে হাসতে পাশের রুমে চলে গেলাম। কিন্তু আমি যখন রুমের ভিতরে ঢুকতে যাব, এমন সময় দেখি যে ম্যাম নাইটি পরে বাথরুমের দরজা খুলে ভিতরে ঢুকছে। এটা দেখে আমার মাথায় ঘেমেই উঠে চরমভাবে, অথচ সে মাত্র কয়েক মুহূর্তে আগে সেই রুমে গা ছেড়ে দিয়ে বসেছিল। মাত্র যাকে দেখে আসা হলো শাড়ি পরিহিত অবস্থায় অন্য রুমে, সে কিনা এই মুহূর্তের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে নাইটি পরে। রেনাজ চাচ্ছিল না এই বিশ্বাস করতে যে তার ম্যাম মারা গেছে, কিন্তু এখন সে যখন এটা দেখলো, তার হাত পা মুখ সহ কিছুটা অস্থির হয়ে গেছে। মুখটা ছিল খানিকটা অন্ধকার। রেনাজ এক মুহূর্তের জন্য ভাবলো সে পিছনে ফিরে গিয়ে পাশের রুমে ম্যামকে দেখে আসবে, কিন্তু সে যখন ঘুরবে আচমকা ম্যাম তার পেছনে। বুকটা তার এমনভাবে ধড়াস করে উঠল, যেটা সেই মেসেজটা দেখেও করেনি, অথবা সেই নাইটি পরিহিত ম্যামকে দেখে। রেনাস ফ্যাকাশে মুখ নিয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম আপনি এখানে কি করছেন? এভাবে কেন জিজ্ঞাসা করছো? ভাবলাম তুমি এই রুমে এসেছো, কিন্তু এই রুমে হয়তো লাইটটা বন্ধ থাকবে, তাই এলাম। কেন, ভালো লাগেনি? কিন্তু ম্যাম মাত্র কিছু বলার আগে মুখে তার আঙুল গুজে দেয়, হালকা করে আমার দিকে পা এগিয়ে বলে, মানা করেছিলাম না আমাকে ম্যাম ডাকতে, তবুও কেন রাখছো? কিন্তু কোনো কথা শুনতে ইচ্ছা করছে না। মাই কাট, মাত্র বললেই যে এভাবে আমাকে পছন্দ, এখন কি হয়েছে? ভয়ঙ্করভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে সে, কিন্তু আমার ভিতরে সব কিছুর কাজ করা বন্ধ করে দিয়েছে। রুমটা এখন আরও বেশি অন্ধকার লাগছে, মন মস্তিষ্ক কিছুই কাজ করছে না। আমিও বশীকরণের মতো পেছনে হেঁটে চলেছি। পেছনে সরতে সরতে কখন যে বিছানায় চলে এসেছি খেয়াল করিনি। এই মুহূর্তে মাথায় ভালো কিছু আসার আগে একটা কথা হুট করে বেজে উঠল, যদি সে মেরে ফেলে দেয় আমাকে, যদি ঘাড়ে দাঁত বসিয়ে সব শুষে নেয়। আমি তখন সামনে থেকে সরে গিয়ে ম্যামের পেছনে চলে আসলাম। ম্যাম আমার দিকে ঘুরে একটু অভিমানী কণ্ঠে বললে, এভাবে সামনে থেকে চলে গেলে কেন? আপনার শাড়ি এখনও নেওয়া হয়নি, সেটা নিয়ে না হয় পাশের রুমে যাই আমরা। মাঝে মাঝে যে কি হয় তোমার, বলো এভাবে ভালো লাগে, আর খাড়ায় তুমি আমার মুড অফ করে দাও। এখানে কি সমস্যা ছিল? আহা, রাগ করবে না, আপনি না বললেন আমাকে শাড়ি পরিয়ে দিতে, আমি তো নিয়ে এসেছি। আপনাকে রাগের আর অভিমানে মুখে একদম মানায় না। আপনি যান, আমি আসছি। ম্যাম আর কোনো কথা না বলে চলে যায়, কিন্তু আমি অধীর আগ্রহে বাথরুমের দরজা খোলার অপেক্ষা করছি। দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় 2 মিনিট হয়ে গেল। ভেতরে আর পানির শব্দ না অন্য কিছু, কিছুই বোঝা যাচ্ছিল না। এত কৌতূহলের মাঝে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম, এক পা দুপা করে বাথরুমের দরজার কাছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোনো আগুনের গুহায় গিয়ে এসেছি। শরীর গরমে সব কিছু ভিতরে পুড়ে যাচ্ছে আমার, আর বুকে ধরাস ধরার শব্দটা আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। কিন্তু কাঁপা কাঁপা হাতে যখনই দরজা হাত রাখতে যাব, দরজাটা ভুতুড়েভাবে খুলে যায়। ভেতর থেকে দরজাটা লক করা হয়নি। এটা কিভাবে সম্ভব? আমি তো চোখের সামনে লাইট জ্বালিয়ে যে বাথরুমে ঢুকলো, আমার মাথাটা এমনভাবে ঝিম ধরে যাচ্ছে, মনে হচ্ছে যে মাথাটা ঘুরে পড়েই যাব। লক করার সময় দরজাটা পর্যন্ত শব্দটা পেয়েছি আমি। ইচ্ছে ছিল 2 হাত দিয়ে ভর দিয়ে কান পেতে শুনবো ভেতরে শব্দ, আর দরজার মরীচিকার শব্দ যেন আমাকেই মেরেই ফেলেছিল। পিনপতন নীরবতার মাঝে এমন শব্দ শুনলে নিজেকে ধরে রাখা কঠিন হয়ে যায়। ভেতরে ঢুকে আমি সেই গন্ধটা পেলাম, সেই পারফিউমটা ম্যাম অনেকদিন আগে ব্যবহার করতো। এমনটা কেন যে হচ্ছে আমার সাথে? ধরতে চাইছি না ম্যামকে মারা গেছে, তবুও পুরো জগৎ আমাকে বোঝাতে চাইছে সে আর নেই। সাহসের সাথে পিছনে ঘুরে আলমারির কাছে আসলাম। সেটা খুলতেই ভেতর থেকে একটা নীল নাইটি জ্বলে উঠল। বাঁ পাশে এক গাদা শাড়ির স্তূপ। শাড়ির স্তূপ দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। কিন্তু কষ্ট পাবো নাকি স্বাভাবিক থাকবো, তা তো বুঝতেই পারছি না এখন কোনোভাবে। এখন একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়ে পাশের রুমে গেলাম, কিন্তু আমি যখন রুমে ঢুকবো দরজার সামনে দাঁড়িয়ে দেখি ম্যাম গা ছেড়ে দিয়ে সোফায় শুয়ে আছে। কাছে যেতেই দেখি তার চোখ দুটো বন্ধ। আমার মাথায় কিছুই আসে না। হাত থেকে শাড়ি আর ব্লাউজ ছুড়ে দিয়ে তার সামনে দিয়ে হাঁটু মোড়া হয়ে বসে পড়ি। অস্থির হয়ে যায় আমার ভেতরটা, মুখটা কাচুমাচু হয়ে যায় আমার। 2 হাত ব্যথা নিয়ে আমি ম্যামের 2 হাত খামচে ধরে বলি, না ম্যাম না, আমি এতটা সময় ছিলেন আমার সাথে, এত তাড়াতাড়ি যাবেন না, শেষ হয়ে যাব আমি। আপনি এখনও বেঁচে আছেন ম্যাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে ম্যাম 2 চোখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তার হাতের উপর মুখ রেখে কেঁদেই চলছি। কি কি বলছি তার কোনো দিশা নেই। ম্যাম তখন আমার উপর হাত রেখে বলল, এই রে নাস,
কাঁদছো কেন তুমি? কী হয়েছে? মাথা তুলে দেখি ম্যাম তার বাহুর উপর ভর দিয়ে আমার দিকে কাঁচা ঘুমের চোখে তাকিয়েছে। এটা যে কতটা আনন্দের ছিল তা বোঝাতে পারবো না। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আচমকা তার দুটো গাল দু হাত দিয়ে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিই তার ঠোঁটে। এখানে অনুভূতি একদম ভিন্ন ছিল, একদম ভিন্ন। ম্যামের জিহ্বা ছুঁয়ে দিচ্ছিল ভিতরে। ঠোঁট ছাড়ার পরে সেই চোখের দিকে তাকিয়ে ভাবছিলাম, হারিয়ে যাবো ভাবছিলাম, কিন্তু সত্যি যদি হারিয়ে যাই আমি কি ঠিক থাকতে পারবো? এই মুহূর্তে অন্তত বুঝে গেছি যে তোকে ছাড়া থাকতেই পারবো না আমি। আমি পাশে বসলাম, একদম তার গা ঘেঁষে। ম্যাম অবাক করা মুখ নিয়ে আমার চেহারাটা মুছে দেয়, তবে আঁচল দিয়ে নেয় তার হাতের তালু দিয়ে। আমার দুই গাল দুই হাত দিয়ে ধরে জিজ্ঞাসা করি, কি হয়েছে তোমার? তুমি কাঁদছিলে কেন? জানি না কি হয়েছিল। আমি মাঝে মাঝে ইমোশন ধরে রাখতে পারি না। এই শুনো না, বলো না। আমি তখন তার দুই হাত ধরে বললাম, কখনো হারাবে না তো? ম্যাম হো হো করে হেসে উঠল। এটা আবার কেমন প্রশ্ন, বলো না। ম্যাম তার গা ছেড়ে দিয়ে আমার দুই উরুর উপরে মাথা রাখে। মার ডান হাতটা টেনে নিয়ে তার মাথার উপরে রেখে বলে, বিলি কেটে দাও। আমি সেই উত্তর শোনার জন্য উন্মুক্ত ছিলাম। আবার প্রশ্ন করলাম, উত্তর নেই কেন? আমি কয়েকদিন আগেও বিবাহিত ছিলাম, জানো সেটা? কিন্তু দেখো আমি বিধবা। কিন্তু এই জীবনের সুখ জিনিসটা একদম অল্প সময়ের জন্য পেয়েছি। আর সেটা কখন জানো? মাত্র বয়স আমার যখন 16, ডেভিল নামে এক ছেলের সাথে প্রেম হয়ে গেছিল। তার বয়স ছিল 27, সেও স্ত্রী হারাচ্ছিল। তার কথার প্রেমে পড়ে গেছিলাম। এত সুন্দর করে আরও গুছিয়ে কথা বলতে হবে যে আমি মুগ্ধ হতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সেও হারিয়ে গেছিল, তাও ধোঁকার মাধ্যমে। কিছুই হয়নি তার সাথে, শুধু তার বুকে ঢুকে শুয়ে থাকতাম। তার পারফিউমে চরমভাবে ভালো লাগতো, চকলেট পারফিউম, এটাই ভালো লাগতো আমার শুধু। সেও কোনো দিকে আমাকে সেভাবে কিছু করতে চায়নি। নিজে কতবার যে ঠোঁট নিয়ে গেছি তার কাছে, তবুও সে আমার দিকে সায় দেয়নি। কিন্তু সেই ছেলেটা একদিন কিনা আমার মায়ের সাথে, যাকগে বাদ দাও। এটা বললাম কারণ কেউ যদি সারা জীবন থাকে পাশে, কোনো না কোনোভাবে সে হারিয়ে যাবে। এমনকি পাশে থেকেও অনেকে পাশে থাকে না। কিন্তু আমি আছি তোমার পাশে, এই দেখো তোমার শত কাছে। তবে হারিয়ে যাওয়ার ইচ্ছে নেই আমার। আমি চাই না তুমি হারিয়ে যাও। আমি ম্যামের চোখের দিকে আছি অপলক দৃষ্টিতে। এই চোখের দিকে তাকিয়ে একটা কথা মনে পড়ছিল বারবার। ইরাকের এক গল্পে এক মেয়ে মারা গেছিল, কিন্তু সে তার স্বামীর সাথে ততক্ষণ ছিল যতক্ষণ না তার স্বামী তাকে বলেছিল, তুমি মারা গেছো বেগম। এই গল্পের একটা মর্ম আছে, সেই মর্ম থেকে বোঝা যায় শেষে লেখা ছিল, এটা তুমি তখনই বুঝবে যখন তুমি হারানোর পথে থাকবে। আমিও হয়তো সেই পথে চলে এসেছি ভুল করে। একদিকে সে এখন মৃত, কিন্তু তার অজান্তে সে আমার কাছে জীবিত হয়ে আছে। আমি আর কিছুই বলতে চাইলাম না। কালকে ফাদার রবার্টের কাছে যাব এই বিষয়ে জিজ্ঞাসা করতে। এখন না হয় এই বিষয়টা মাথার গভীরে থাক। আমি একদম চুপ হয়ে গেছিলাম। ম্যাম তখন আমাকে উষ্ণ কণ্ঠে বলল, অনেকক্ষণ যাব তোমার সাথে একটু গভীরে যেতে পারিনি এখন। শাড়ি পরতে উঠতে আরও ইচ্ছা করছে না। যদি আরও কাছে আসি খারাপ লাগবে কি তোমার? আমি মাথা নেড়ে জবাব বললাম, না। ম্যাম কিছু উঠে এসে আমার বুকের কাছে আসে, মুখটা চেঁচিয়ে আমার চোখের দিকে তাকিয়ে গভীর এক আবদার নিয়ে ডান হাত ঘষে দিয়ে বুকের উপর ঘেঁষে বলে, তুমি অনেক সুন্দর, আগেও ছিলে, কিন্তু এখন বেশি সুন্দর লাগছে তোমাকে। ছেলেরা হ্যান্ডসামের চেয়ে বেশি সুন্দর হলে বেশি ভালো লাগে। আপনি কোনো দিক দিয়ে কম না, সেই তুলনায় আমি একদম নগণ্য। এমন বলিও না। আচ্ছা একটা কথা বলবেন কি? আপনি তো এক হিসেবে চার্জের নান, তাই না? আজকে নতুনভাবে জানতে চাইছি নাকি? সেটা যদি আমি কোনো ভূতের সাথে প্রেম করি, সেটা কি বাস্তবতার সাথে চলবে কখনো? যেমন হতে পারে সে ভূত হয়ে গেছে, কিন্তু সে এখনও বেঁচে আছে আমার জন্য এই পৃথিবীতে, আর আমি ছাড়া কেউ তাকে দেখতে পায় না। এমনটা হয় না কখনো, পাগল ছেলে। আর এসব ভিত্তিহীন। তবে প্রেম যেহেতু অন্ধ জিনিস, সেই হিসাব মানা যায়। কারণ অন্ধরা যা দেখে একজন দৃষ্টিসম্পন্ন মানুষ তা দেখতে পায় না। কিন্তু প্রশ্ন কেন? আমাকে বাদ দিয়ে কি আবার কোনো ভূতের প্রেমের পিছনে পড়লে? আরে না, আমার সবচেয়ে বড় ভূতনি তো আপনি। এর চেয়ে বেশি কিছু নাই আর কোথাও। ম্যাম আচমকা আরও কাছে এসে তার মুখ ঢুকিয়ে দেয় আমার ঘাড়ের নিচে, তার হালকা ভেজা ঠোঁট দিয়ে ছুঁয়ে দেয় গভীরভাবে। কিন্তু আমি আমার ভেতর থেকে কোনো কিছুই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে আমি একটা পাথর, আর সেই পাথরে যে ঠোঁট ছুঁয়ে চলছে, জিভা রসে ভিজে গেছে। অভিনয় করে নিজের চোখ বন্ধ করে সায় দিচ্ছিল আমার। ধীরে ধীরে সে তার রসে ভেজা ঠোঁটটা আমার ঠোঁটের সামনে নিয়ে আসে। তার চোখটা দেখেছিল এক নজর মাত্র। কামুকতার চোখ অন্যরকম ভয়ঙ্করতার জিনিস, যা
এখন হয়তো ম্যামের ভেতরে ভর করছে, কিন্তু নিজেকে কেন যেন মানছি না দিতে, সেটা জানি না। সে ঠোঁটে নিজেকে ডুবিয়ে আমার হাত নিয়ে যায় তার অনেক ভেতরে, তবে হার মেনে নিয়েছিলাম তার বুকের কাছে। লম্বা সময় পরে ঢুকে গিয়েছিলাম তার সেই গহীনতার ভিতরে। সকালে ঘুম থেকে ওঠার পরে অন্যরকম লাগছিল ভেতরটা, মনে হচ্ছিল কি একটা যেন হারিয়ে যাচ্ছে, আর কিছু একটা পাচ্ছি না। ম্যাম তখন পাশে নগ্নভাবে শুয়েছিল, শরীরে কিছু নেই, শুধু শাড়িটা দিয়ে আবৃত করা। আস্তে আস্তে করে পাশ কাটিয়ে নিচে নামলাম। নিচে নেমে যখন ফোনটা হাতে নিলাম, তখন থেকে মাইকেলের কল। অদ্ভুতভাবে সকাল শুরু হয়ে গেছে আবারও। এতবার কল দেওয়ার পরে আমি তাকে কল ব্যাক করলাম। সে কল ধরা মাত্র আমাকে বলে, রেনাস তুই কোথায়? তোর বাসায় গেছিলাম আমি, তুই নেই সেখানে। আমি সঠিক উত্তর দিতে চাইছিলাম না এখন। তাকে বললাম যে ক্লাবে ছিলাম রাত্রে। কেন, কী হয়েছে? রিপোর্টে কী এসেছে? কিসের রিপোর্টের কথা বলছিস? আমি সেটা সাবমিট করে দিয়েছি, চিন্তা করিস না। কিন্তু তোকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। তুই কি এখন মেডিকেলে আসতে পারবি? দেখ ম্যাক, অনেক হয়েছে, আর না। এই বিষয় নিয়ে আর একটা কথাও বলিস না তুই আমার সাথে। রেনাস, এই বিষয় নিয়ে আমি কথা বলছি না, কিন্তু জানি না তুই এটা শুনে ঠিক থাকতে পারবি কি না। আমি সেই কারণে তোকে পাশে চাইছিলাম। আবার কি হয়েছে? না মানে লেনা ম্যাম তো কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছিল, আমাদেরকে দায়িত্ব দিয়েছে সব কিছুর। মাথাটা ঝিম করে উঠলো আমার সামনে। সামনে সব দৃশ্যগুলো যেন আবছা হয়ে আসছিল, আমি বুঝতে পারছিলাম না। কালকে মেডিকেলেই থেকে আসলাম। কালকে যে মেসেজ দিয়ে বলছে ম্যাম মারা গেছে, আবার এখন কল দিয়ে বলছে ম্যাম রাতেই মারা গেছে। মাথা ঘুরে উঠলো আবার। কেউ কি খেলছে আমার সাথে, নাকি তারাই কোনো পরিকল্পনা করছে আমাকে বিরক্ত করার জন্য? কোনো কিছুই মাথায় খেলছে না। কিছু একটা জানার জন্য যখন সাবরিনকে কল দিতে যাব, ম্যাম তখন ঘুম ভেঙে সোফায় উঠে বসে। সকাল সকাল এই চেহারাটা দেখার পর সুন্দরভাবে উপভোগ করার ইচ্ছেটা ছিল, কিন্তু এদিক সেদিক তাকিয়ে কিছুই হচ্ছে না। আবার তার পাশে যেতে ইচ্ছেই করছে না। আমি তখন পাশে থেকে ম্যামের শরীরের হালকা করে দিয়ে জানলার পাশে যাই। মাথা ঝিম ধরে আছে আমার, কিছু হচ্ছে না। কিন্তু কী যে হচ্ছে কেন, কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। পরপর 2 দিন হতে চললো, একটা মেসেজ আর একটা কাহিনীর মাঝে আটকে গেছি। ম্যাম মারা গেছে, কেউ মারা গেলে কিভাবে এখনও সে আমার পাশে থাকে? কিভাবে এই মৃত শরীরের আত্মার মাঝে উষ্ণতা পায়? কিভাবে সে সব উপলব্ধি করতে পারে? আদৌ কি সেই ইরাকের রূপকথার সঠিক ব্যাখ্যা বাস্তবে জীবনে আসবে? আসার কথা না। এই প্রশ্ন শেষে আরও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কার রাতে সেই মেয়েটা কে ছিল, যে নাইটি পরে বাথরুমে ঢুকে গায়েব হয়ে গেছিল? এসব প্রশ্ন নিজেকে করে একদম চুপ হয়ে গেলাম মনের ভেতরে। ম্যাম সোফা থেকে উঠে এসে পেছন থেকে জড়িয়ে ধরে আমাকে। তার ঘুম ঘুম চোখ আছে এখনও, খোলা বুকে তার খোলা পিঠে চাপ লাগছিল। কিছুটা অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছিল, কিন্তু মাথায় হাজার প্রশ্ন নিয়ে আজকের আর এখনও থাকতে পারছি না। ফাদারের কাছে যাওয়াটা খুব জরুরি। ম্যাম তখন আমার বুকে হাত বুলিয়ে দিতে জিজ্ঞাসা করে, এভাবে চুপচাপ হয়ে বাইরে কী দেখছো? কোনো উত্তর দিলাম না। প্রশ্নটা শুনেও না শোনার ভান করে আছি। ম্যাম তখন বাম দিকে খামচে ধরে আবারও জিজ্ঞাসা করলো, কী হলো, কিছু বলছো না কেন? সকালের বাতাসটা ভালো লাগে আমার, সেই কারণে একটু বাতাস টানছি। ম্যামের কণ্ঠ ঘুম মেখে আসছে। ঘুমাতোর কণ্ঠে সে বলে, তোমার শরীর আমার শাড়ি ভালো লাগছে, গোসল করবে না? করতে হবে, করিয়ে দিবে। আমার এনার্জি শেষ, কাল সব শুষে নিয়েছো তুমি। তুমি নিয়েছিল অনেক পর্যন্ত, তোমার পিঠ পর্যন্ত উঠে আসলাম। আপনার ঘুম তো মনে হচ্ছে এখন বাকি, আর একটু ঘুমিয়ে নিন, একটু জড়িয়ে ধরবো। আমি তখন ঘুরে গিয়ে ম্যামের দিকে মুখ নিলাম। ভারী মিষ্টি লাগছে, এরকম চেহারা আগে দেখা হয়নি কখনো, দেখার সুযোগ হয়নি। এই প্রথম ছিল জীবনের, আর এই প্রথম যেন সব আশারে নেমে এসছে। আমি হালকা করে মুখ উঠিয়ে ঠোঁটে চুমুকে বললাম, আর একটু ঘুমিয়ে নেন না, ফ্রেশ হয়ে তারপর দেখা যাবে। আবার সকাল সকাল কি হয়েছে তোমার? মেয়ে মানুষের এত মুড লাফায় কেন? স্থির থাকতে পারে না? ও মা, কী পরিবর্তন করলাম! সকাল সকাল কিনা আগের রাতের মতো থাকবে তা কি না? কি চাপাচাপি করছে, মনে হচ্ছে কি পালানোর ধান্দা। আস্তে করে ম্যামের ঘাড়ির মাঝে মুখ ঢুকিয়ে দিলাম, হালকা করে জিভা দিয়ে চেটে দিলাম। সেখানে জিভা স্পর্শে কেঁপে উঠছে তার পুরো শরীর। ডান হাত দিয়ে শক্ত করে চাপ দিয়ে বললাম, বাকিটা গোসলে দিব, এখন একটু শক্ত হয়ে বাথরুমে যান, আমি একটা কল শেষ করে আসছি। ম্যাম বুকে একটা চুমু খেয়ে বলে, বেশি দেরি যেন না হয় একদম। কথাটা বলে ম্যাম কোমরে দুলিয়ে দুলিয়ে চোখের আড়াল হয়ে যায়। দেহের তুলনা হয় না এমন নগ্ন দেহ আগে দেখাই হয়নি কখনো। ও গড সেভ মি! শাড়িটা ফেলে দিয়ে তখন সাবরিনকে কল দিতে যাব, ঠিক তখনই দেখি যে বাসার সামনে দুটো কালো গাড়ি এসে থামে। আশেপাশে বাড়ি কম, আর লেনা ম্যামের পাশে থেকে কমপক্ষে 250 গজ দূরে অন্য একটা বাড়ি। আর গাড়িটা এসে থেমেছে এই বাড়ির সামনে। কিন্তু যারা গাড়ি থেকে নামছে তাদেরকে দেখে আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে। এরা
হলকার এলাকার নামকরা বাইকরা গ্রুপ, যাদের বেশিরভাগ কিনা ক্রাইমের সাথে জড়িত। আমি এক মুহূর্তে সেখানে দাঁড়ালাম না, সোজা দৌড়ে দিলাম পাশের রুমে গিয়ে দেখি ম্যাম নেই। বুঝেই গেছি ম্যাম বাথরুমে। আমি যখন আচমকা নগ্ন হয়ে এরকম ভয়ার্তুর মুখ নিয়ে বাথরুমে ঢুকলাম, ম্যাম তখন কমোডে। আমাকে এরকম বিধ্বস্ত অবস্থা দেখে ম্যাম জিজ্ঞাসা করো কী হয়েছে, এরকম অস্থির লাগছে কেন? ম্যাম জলদি করেন, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। কী হয়েছে? কেন ঠিক হবে না? উহ ম্যাম, আমি পরে সব বলবো, জলদি উঠুন। ভাগ্যিস ম্যাম প্রস্রাব করছিল, গড বাঁচিয়ে দিয়েছে, অন্য কিছু করেনি। হাত মুখ ধোয়া বাদ দিলাম, আলমারি খুলে ম্যামকে একটা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিচ্ছি, আর মাঝে দরজার আওয়াজ। আমার বুক ধরাস করে উঠে উঠল। মেন দরজা খোলার ছাড়া আর এখানে আসা অসম্ভব। তারা কিভাবে এখানে এলো? ম্যাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে ম্যাম আমাকে জিজ্ঞেস করলো, কারা এসেছে? কাদেরকে আসতে দেখেছো তুমি? সব কথা পরে হবে, এই দরজা বাদে কোনো দরজা আছে যেখান দিয়ে বের হওয়া যাবে? না, এটাই একমাত্র দরজা। কি বলছেন? এত বড় বাড়ি, কোনো আলাদা রাস্তা নেই? না। কিন্তু কেন তুমি খুঁজছো এটা? এসব কথা বলার কোনো সময় নেই এখন। বাইরে থেকে তারা চিৎকার করতে শুরু করলো দরজা খোলার জন্য। ম্যাম ভয় পেয়ে আমার বাহু চেপে ধরে জিজ্ঞেস করে, রেনাস, এরা কারা? এভাবে দরজা বাড়াচ্ছে কেন? আমি তাকিয়ে আছি একইভাবে দরজার দিকে। আমি ম্যামের হাত সরিয়ে গেলে দরজার দিকে লাগাতে গেলাম, বড় লকটা লাগাতে। সেই সময় তারা সজোরে ধাক্কা দিয়ে ছোট লকটা চুরমার করে ভেঙে দিল। এভাবে যে নতুন করে আরও একটা বিপদে মাথায় চড়ে বসবে একদম কল্পনা করতে পারিনি। কিন্তু এতজনের বিপক্ষে লড়াই করার না কোনো প্রস্তুতি আছে, না কোনো হাতিয়ার। কিছু বুঝে ওঠার আগে মাথা আচমকা একটা হকি স্টিক উড়ে এসে লাগে। হারিয়ে গেলাম আমার হুঁশ। শেষ মুহূর্তে শুধু বুঝতে পেরেছি যে ম্যাম চিৎকার করে উঠেছিল, আর চিৎকার করেছে যে, তুমি এখনও বেঁচে আছো, তুমি ওকে মেরে ফেললে কেন? ম্যামের আত্মচিৎকার শুনতে শুনতে চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু এরপরে যখন আমার চোখ খুলে যায়, অদ্ভুত একটা জায়গায় নিজেকে আবিষ্কার করি। আমার দুহাত বাঁধা, পাও বাঁধা আছে কোমরের সাথে শক্ত করে। তাতে হয়তো কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি যখন দেখলাম ম্যাম আমার সামনে অর্ধনগ্ন আর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, আমার বুকটা ছিঁড়ে গেছিলো। আমি অনেক কষ্টে হেসে হেসে কোনোভাবে ম্যামের পাশে গিয়ে নিজেকে রাখতে পারি। আমার চোখের সামনে পানি চলে আসে। যেই মুখটা নিয়ে আজ সকালে চুমু খেয়েছি, সেই মুখটা তাজা রক্ত দেখে চেহারা বদলে ফেলছে আঘাতে আঘাতে। চোখটা খুলে পর্যন্ত তাকাতে পারছি না। আমি কাঁপা গলায় নিয়ে এই প্রথমবার শুধু তার নাম ধরে ডাকলাম, লেনা, আমি তোমার পাশে আছি, একটু সহ্য করো প্লিজ, আমি তোমাকে উদ্ধার করব। আমি কথা বলতে পারছি না কষ্টের জ্বালায়, গলা ব্যথা হয়ে আসছে আমার। কোন পিশাচের হাতে এসে গেছি আমরা? আমার কথা বলাই যেন উচিত হয়নি। আমার কণ্ঠ শোনা মাত্র লেনার শরীর কেঁপে আরও বেড়ে যায়। আঘাতের ভারে সে নড়তে পর্যন্ত পারছে না। আমি শুধু কাঁদতে কাঁদতে এটুকু বললাম, দয়া করে নড়িও না, আমার অনেক কষ্ট হচ্ছে। সে কোনোভাবে তার হাতটা আমার গালে লাগিয়ে রাখতে পেরেছিল। এই সময় দেখি ম্যামের স্বামী আমার চোখের সামনে একদম জীবন্ত অবস্থায়। আর ম্যামের স্বামীকে দেখে ম্যাম আরও কাঁপাতে গুঙানির শব্দে বারবার বলতে, রিনাসের কোনো ক্ষতি করবে না, আমি সব দিয়ে দিব, সব দিয়ে দিব। আমি এই মুহূর্তে কোনো দিকে ধাক্কা সহ্য করব একদম বুঝে উঠতে পারছিলাম না। আমার সামনে ম্যামের স্বামী জীবন্ত অবস্থায়, আর আমার সামনে আমার ভালোবাসা রক্তাক্ত অবস্থায়। একটা বিকট হাসি এসে তার স্বামীর পাশে একজন বলছে, দেখো দেখো, কত ভালোবাসে তারা একে অপরকে। এই ভালোবাসা সহ্য হয় না আমার। এই মেয়েকে ভালোবাসার কী আছে? তুইও হবি, কারণ তুই হলি আমার দ্বিতীয় কাটা। পেছন থেকে দুজন এসে আমাকে টেনে নিয়ে যায়। আমি চিৎকার করতে থাকি, লেনা, আমাকে ছেড়ে দাও, যা ইচ্ছে আমাকে করো, আর তোমরাই কেনই বা তাকে এভাবে কষ্ট দিচ্ছ? ম্যামের স্বামীর হাতে একটা গরম রড নিয়ে ধীরে ধীরে রুমে ঢুকতে থাকে, কিন্তু সে কোনো ভাষায় কথা বলে আমি কিছুই বুঝতে পারছি না। সে লেনার সামনে এসে সেটা একদম ওর পিঠের উপর বসিয়ে দেয়। বেচারা লেনা এই কষ্টে চিৎকার পর্যন্ত করতে পারছে না। আমি অবচেতন থাকা অবস্থায় তাকে যে কোনো পর্যায়ে নির্যাতন করেছে, এটা খুব ভালো করেই আন্দাজ করতে পেরেছি। আমি দেখেছি সে চিৎকার করার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তবু সে চিৎকার করতে পারছে না, কাঁপছে সে থরথর করে। আমি এই দৃশ্য আর এক মুহূর্ত সহ্য করতে পারলাম না। বিশ্বাস আর অবিশ্বাসের সাথে চিৎকার করতে করতে বললাম, লেনা, তুমি মারা গেছো, লেনা, তুমি মারা গেছো, তুমি এই জগৎ থেকে চলে যাও, চলে যাও লেনা, আমি সহ্য করতে পারবো না তোমার এই রক্তাক্ত চেহারাটা, লেনা, তুমি চলে যাও। আমি তাকিয়েছি, সে খুব আক্ষেপের নজরে কেন যেন আমার দিকে তাকালো, যেন শেষ পর্যন্ত অনেক বড় অপরাধ করে ফেললাম। উপস্থিতের সবার সামনে লেনা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো, তবুও সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। একদম শেষ আলোয় থাকা অবস্থায় সে আমাকে বলে, ভালোবাসা তুমি যতক্ষণ চাইবা আর
যতক্ষণ ধরে রাখবা, সে তোমার কাছে ততক্ষণ জীবিত যখন তুমি তার জন্য বা নিজের জন্য ছেড়ে দিবে তখন পাশের কাউকে। সে মৃত ব্যক্তির মতো তোমার থেকে হারিয়ে যাবে। লেনার চোখের সামনে থেকে হারিয়ে যায় একদম। এমনটা দেখে সবাই যেন অস্থির হয়ে ওঠে। ম্যামের সামনে যেই রড নিয়ে উঠে দাঁড়িয়ে বলে, সে যেহেতু চলে গেছে তাহলে তুই বাকি আছিস মাত্র, আর কোনো ঝামেলা নাই। ম্যামের স্বামী যখন আমার দিকে এগিয়ে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে একজন মাস্ক পরিত লোক এসে থামিয়ে দেয়। সে তখন গম্ভীর কণ্ঠে বলে, কাহিনীর পাতা এখনও শেষ হয়নি। যেটা চাই আমরা সেটা এখনও পাইনি। তাকে জীবিত রাখো, তবে এখন সে মৃত থাকবে। একটা ঘুষিতে সব কিছু বন্ধ হয়ে যাবে। পাশে মাইকেল আর সাবরিনা সহ আরও বেশ কয়েকজন বসেছিল রেনেসার। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেনাস এমনভাবে চিৎকার করে উঠল ঘুমন্ত অবস্থায় থেকে, সেটা দেখে পাশের একজন বড় ডাক্তার অবাক হয়ে গেল। রেনাস ঘুম থেকে উঠে মাইকেলকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে, মাইকেল, ওখানে ম্যামের স্বামী ছিল। আমি আজকেই দেখেছি, এই স্বপ্ন আমি আজকেও দেখেছি। মাইকেল, তুই আমার কথা বিশ্বাস কর, আমাকে এভাবে হেলাফেলা করিস না। বড় ডাক্তার রেনাসকে মাত্র চেক করার জন্য একটা প্রেসক্রিপশন লিখে বিদায় নিতে চলল। সে রেনাসের এমন আচরণ দেখে মাইকেলকে বলে, সে কি এর আগেও এভাবে স্বাভাবিকভাবে কথা বলছিল? মাইকেলের উত্তর দেওয়ার আগে সাবরিনার উত্তর দিয়েতে যাচ্ছিল। মাইকেল তারপরে কথার উপরে বলে, না না, এর এরকম সে মাঝে মাঝেই বলে। বুঝতে তো পারছেন কত বড় একটা আঘাত পেয়েছে। মানসিক ভারসাম্য হারানোর পরে সে ঘুম থেকে ওঠার পর প্রায় চিৎকার করে উঠে। এটা নতুন নয়, আপনি আজকের জন্য ওষুধ দিয়ে যেতে পারেন। তবে সে কিসের কথা বলছে? মাইকেল সবার সামনে এভাবে কথা বলতে চাইছিল না। সে তখন ডাক্তারকে বাইরে নিয়ে চলে আসে। ডাক্তারটা ছিল শহরে বেশ বড় একজন মানসিক ডাক্তার, কিন্তু এর মাঝে এমন একটা জিনিস আছে যেটা সে জানে না। মাইকেল তাকে বলে, দেখুন, এই বিষয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নেই। আপনাকে সাবরিনা এসে আপনি এসেছেন, ওষুধ দিয়েছেন, তবে আর আসার প্রয়োজন নেই। বাকিটা আমি তাকে বুঝিয়ে বলবো। ডাক্তার তখন বলে, তবে দেখুন, রেশা কিন্তু ঠিক আছে মনে হচ্ছে, সেটা আপনাকে আমি বলতে বলিনি। আপনি আর আসবেন না, ধন্যবাদ। ডাক্তার আর কোনো কথা না বলে বাড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে, কিন্তু পেছনের দৃশ্যে মাইকেল আর মুখে মারাত্মক একটা ভয়ঙ্কর হাসি দেয়, যা অনেক কিছুর ইঙ্গিত দেয়। রিনাস অসহায়তার মতো বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে চোখ শুকিয়ে উন্মাদের মতো অবস্থা। পাশে সাবরিনা বসেছে। মাইকেল এখনও রুমে ঢুকেনি। এর মাঝে সাবরিনা রেনেসার একদম কাছে এসে জিজ্ঞাসা করলো, তোমার মন মস্তিষ্ক কি আসলেই একদম সবল আছে? রেনেস এক পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাবরিনার দিকে। চোখ চিৎকার করে সাবরিনাকে বলে, আমাকে কি তোমাদের পাগল মনে হয়? আমার ব্রেন আউট হয়ে গেছে? আমি মরে গেছি? উল্টোপাল্টা বলছি? কী ধারণা তোমাদের? আমাকে এভাবে হাত পা বেঁকে রাখছো? সাবরিনা রেনাসের চিৎকারে ভয় পেয়ে যায়। সে তখন হুড়মুড় করে সবাইকে বের করে দিয়ে রুমটা একদম ফাঁকা করে দেয়। এটা এই মেডিকেলের বেশ কয়েকটা স্পেশাল রুমের মধ্যে একটা। একমাত্র মাইকেল ছাড়া, এমডি এর অনুমতি ছাড়া কেউ এই রুমে পায় না, কেউ প্রবেশ করতে পারে না। দরজা জানলা লাগিয়ে এসিটা সেরে সাবরিনা রেনেসাসের একদম পাশে বসে তার নরম হাতটা রেনেসাসের বাহুতে রেখে আবার শান্ত গলায় জিজ্ঞাসা করে, তাহলে সবাই তোমাকে পাগল বলছে কেন? সাবরিনা, আমি জানি না সত্যিটা। আমি এখনও কিভাবে বলবো কি কারণে? আমি কিছু জানি না। শুধু জানি আমার লেনাকে আমি আর দেখতে পাচ্ছি না। শুধু জানি সেই লোকটাই ছিল স্বামী ছিল। সাবরিনা, তুমি দয়া করে কিছু বলো না তাদের, যেন তারা আমাকে বিশ্বাস করে তাই সত্যি পাগল না। কেন তারা লেনাকে মারলো? কেনই বা আমাকে পাগল বানিয়ে রেখেছে? এটা কারণ আমি যদিও বলতে পারবো না, কিন্তু একটা প্রমাণ দেখাতে পারবো। একটা বিশেষ ডাক্তার নিয়ে এসো, সে বুঝে যাবে। আজকে সেই ডাক্তার এসেছিল, তাকে কিন্তু আমি এনেছি। এরপর আনলে তুই সবাইকে যেতে বলে তার সাথে আড়ালে কথা বলবি, বাকিটা আমি সামলে নেব। কথার মাঝে হুট করে মাইকেল দরজা ঠুলে ঢুকে যায়। রেনাসের সাথে এভাবে একা একা কথা বলতে দেখে মাইকেলের চেহারা যেন আগুন ধরে। সে অগ্নিশর্মা হয়ে সাবরিনার উপর চড়া হয়ে বলে, আমি কি তোদের মানা করিনি যে ওকে কোনো চাপ দিবি না? তুই কিসের কথা ওকে একা একা ওর সাথে কথা বলছিস? মাইকেল, ও একজন সুস্থ মানুষ। ব্যাস সাবরিনা, ব্যাস। ও সুস্থ নাকি অসুস্থ তোর থেকে আমি শুনতে চাই না। ও আমার আন্ডারে, চিকিৎসার পর দায়িত্ব আমার উপর। এর মাঝে তুই আঙুল ঢুকানোর কে? মাইকেল, টু এবার কোনো কথা বলেছিস আমার সাথে?
তো কি মধু মাখিয়ে কথা বলবো? তোর সাহস কি করে হয় অন্য এক মেডিকেল ডাক্তার নিয়ে আসার? আমি ফাদারের অনুমতি নিয়ে এসেছি, সেই জন্য হয়তো বেঁচে গেছিস। তা না হলে তোর সাহসের মাত্রা আমি দেখিয়ে দিতাম। আশ্চর্য, তুই সামান্য এই ব্যাপার নিয়ে আমার সাথে এভাবে কথা বলছিস? মাইকেল তখন তার মুখের উপর রেনাসের মেডিকেল ফাইল ছুঁড়ে মারে। সে তখন বলে, আজকে শেষ দেখা দেখে নে। আজকে না হয়, এই মুহূর্তে শেষ দেখা দেখে নে। আমি ওকে এখানে আর মাত্র কয়েক ঘন্টা রাখছি, ওকে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। সাবরিনা রিপোর্টের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে আরও অবাক হয়ে যায় যে মাইকেল তার ক্ষমতা খাটিয়ে রেনাসের মুহূর্তে এবং তার জীবনটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। সাবরিনা ভ্রু কুচকে যাওয়া মুখ নিয়ে মাইকেলকে জিজ্ঞাসা করে, তুই কি পাগল হয়ে গেছিস? শেষ পর্যন্ত কিনা একটা সুস্থ মানুষকে তুই এভাবে পাগল বানিয়ে দিল। কথা শেষ, কাট আপ। এখন চোখের সামনে থেকে চলে যা, গিয়ে ফাদারের চামচামিরি কর। মাইকেল ধীরে ধীরে রেনাসের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। নরম কণ্ঠে তাকে বলে, আর একটু সহ্য কর, তোকে শান্তির জায়গায় নিয়ে যাচ্ছি। রেনাস তাকে বলে, আমি এর আগে কখনো তোকে এভাবে মুখোমুখি হতে দেখিনি। আজ দেখে অনেক কষ্ট লাগছে। এখন নিজেই ভাবছি আমি কি সুস্থ নাকি অসুস্থ। তুই সুস্থ হয়ে যাবি, চিন্তা করিস না, ম্যাম বেঁচে আছে। রিনাস, এখন আবার যে তুলিস না দয়া করে। সাবরিনা এখনও দাঁড়িয়েছে। মাইকেল তাকে আবারও কড়া গলায় বলে, এখানে আমাকে একা থাকতে দে, তুই যেতে পারিস। সাবরিনা বেরোতে মাইকেল রেনাসকে বলে, যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে চলে যাবো, আর এক মুহূর্তে এখানে থাকবো না। রেনাস এখনও কিছু বুঝে উঠতে পারেনি পরিবেশে। এখনও সব কিছু ঘোলাটে লাগছিল। সেই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর যাবৎ তার জ্ঞান ফিরেছে। এর আগে একবার ফিরলেও বেশি সময় সে টিকতে পারেনি। আবার আজ ফিরেছে, আর আজ জ্ঞান ফিরতে সব কিছু আরও ঘোলাটো। কাঁদতে কাঁদতে মাইকেলকে জিজ্ঞাসা করলো, এই বল না ম্যাম কোথায়? মাইকেলের এমন কথার প্রশ্নে স্তব্ধ হয়ে যায়। কোনো জবাব আসলে নেই তার কাছে। এর আগেও একবার বলতেও উত্তরটা মানতে চায় না। সে বেঁচে থাকবে, কিন্তু ম্যাম থাকবে না এই দুনিয়াতে, সেটা সে কোনোভাবেই বাজলেই মিলবে না। মাইকেল তখন আস্তে করে তার পাশে বসে তার হাঁটুর উপর হাত রেখে বলে, ম্যাম বেঁচে নাই, এই বিষয় ছাড়া আর এখন কোনো প্রশ্ন করিস না। মনটাকে শক্ত কর, অনেক কিছু জানার বাকি আছে। তুই এখন একটা ফাঁদে আটকে গেছিস। আমি তোকে উদ্ধার করতে পারবো না, কিন্তু তোকে উঠতে হবে এখান থেকে। শুধু আমার কথা বিশ্বাস কর। সেখানে নিয়ে যাচ্ছি তোকে, সেখানে চল, তারপর আস্তে আস্তে সব জানিয়ে দিব। দুজনের কথা শেষ হয়েছে, পিপি পরিত চারজন লোক ভেতরে ঢুকে। তারা মাইকেলের ঠিক করা ব্যক্তি। মাইকেল শুরু থেকে সব কিছু বুঝিয়ে দেয় থেকে। মাইকেল যাবে এক পথ দিয়ে, তার পিছনে একটা অ্যাম্বুলেন্সে থাকবে, কিন্তু যেই অ্যাম্বুলেন্সে রেনাসও থাকবে, সেটা যাবে একদম আলাদা পথ দিয়ে। রেনাসের কথা বলার মতো শারীরিক শক্তি বা মানসিক শক্তি কোনোটাই নেই। সে শুধু অবলা শিশুর মতো হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছে, তাকিয়ে আছে ছাদের সেই সিলিং ফ্যানের দিকে। এছাড়া আর কোনো শক্তি নেই। সেদিকে তার মনোযোগ থাকাতে তার ঘাড়ে একটা ছোট্ট ইঞ্জেকশন পুশ করে দেয়। আবারও সব কিছু অন্ধকার হয়ে যায় রেনাসে। মেডিকেলে থাকা অবস্থায় কখনো রাত দিন বোঝা যায়নি, কিন্তু রেনাসের যখন চোখ খুলে সে জানলার রং দেখে বুঝতে পারে যে সময়টা এখন সন্ধ্যা। কিন্তু পাশে শোষো শব্দ আর পানি আছাড় পড়ার শব্দে অনেকটা চেনা চেনা লাগছে, যেন মনে হচ্ছে সে নদী বা সাগরের একদম কিনারে আছে। সে অনেক কষ্টে নিজের শরীরটাকে হেলান দিতে যাবে, ঠিক সেই সময়ে দরজা ঠেলে একদম লম্বা কেসে মেয়ে ভেতরে প্রবেশ করে। রেনেসার চোখ ছাড়াবাড়া হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, আমি আবারও স্বপ্নে দেখছি? মেয়েটা অমায়িকতার সাথে নরম কণ্ঠে তাকে বলে, একদম না স্যার, আমি আপনার বাস্তবে আমি ঠিক আপনার মতো। আমাকে এখানে আপনার জন্য রাখা হয়েছে। রেনা সূক্ষ্ম চোখ নিয়ে মেয়েটার দিকে তাকায়। পরনে তার শর্ট ড্রেস, তার ড্রেসের উপর একটা কোট, পুরো উরু আর হাঁটুসহ নিচের পা পর্যন্ত দৃশ্যমান। স্লিম বডির তাকে অনেকটা আকর্ষণীয় লাগে। তবু রেনাস কাঁপছে। সে জিজ্ঞাসা করে, আমি এখন কোথায়? মাইকেল কোথায়? উনি এখন রেস্ট নিচ্ছে। আপনি এখন স্যারের বিচ হাউসে আছেন। আপনি সেভ আছেন, একদম চিন্তা করবেন না। মাইকেলকে কি ডেকে দেওয়া যাবে? রেনাসের প্রশ্ন শেষ হতে পিছন থেকে মাইকেলের কণ্ঠ ভেসে আসে, দেখে লাগবে না, আমি চলে এসেছি। আর এই হিনা আমার জন্য একটা কড়া করে, আর ওর জন্য আপাতত একটি চিংড়ির স্যুপ নিয়ে আয়। খাইতে দিতে পারো তো, তাই না? জি স্যার। ঠিক আছে, এখনই যাও, একটু থাকি বন্ধুর সাথে। রুমটা ফাঁকা হয়ে যায়। মেয়েটা যাওয়ার পর মাইকেল এসে বিছানার পাশে জানলার পর্দা সরিয়ে দেয় দুই দিকে। রেনাস আগের চেয়ে বেশি চুপচাপ হয়ে গেছে। মাইকেল পাশে বসাতে, এখন তুই অনেকটা সুস্থ হয়ে উঠবি বাতাস সাগরের গতিতে। এই বাতাসে কিনতে বহুত কষ্ট হয়েছে। যাই হোক, বাদ দে। কী খেতে ইচ্ছা করছে তোর? রেনাজ একভাবে মাইকেলের দিকে তাকিয়েছে। অনেকক্ষণ পর সে মাইকেলকে জিজ্ঞাসা করে, আমাকে তোরা সবাই পাগল বানিয়ে দিয়েছিস কেন? রেনাজ লম্বা একটা সময় হাতে, আমি ছুটি নিয়ে এসেছি, আছি তো আমি। আজকে রাত 9টায় একটু অন্যভাবে কাটাই আমরা। একটা কথা জিজ্ঞাসা করছি আমি তোকে, কেন? আর লেনা ম্যাম কোথায়? ম্যাম মারা গেছে সেদিনে, কিন্তু ম্যামের ডেড বডিতে কি লেভেরিয়া মেডিকেলে এক পরিচিত লোকের মাধ্যমে সেখানে রাখতে পেরেছি, কিন্তু সেটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না মাইকেল। এত হাইলি সিকিউর
গাড়িতে কখনো ব্রেক ফেল হবে তুই বিশ্বাস করবি? আর সামনে পেছনে দুটো ট্রাক কখনো বেঁচে যায়? দুজনে কেউ আমরা অতটা আঘাত পাইনি। কেন কীভাবে পাইনি তাও জানি না। তাহলে মারা গেলে কীভাবে? রিনাজ দয়া করে এখন এসব বাদ দে, অন্য সময় সব বলবো। তুই কিছু একটা লুকাচ্ছিস। ম্যাম তখন চরম রেগে যায়। বিছানা থেকে উঠে এসে চিৎকার করে বলে, হ্যাঁ আমি লুকাচ্ছি। আমি লুকাচ্ছি কারণ তুই যে বেঁচে আছিস, তোর বেঁচে থাকার জন্য আমি এসব করছি। তোকে পাগল বানাচ্ছি, তোকে উন্মাদ বানাচ্ছি, তোকে শেষ করে দিচ্ছি। প্রয়োজনে তোকে আমি মেরে ফেলবো আমি। ম্যাগ অন্যদিকে ঘুরিয়ে ফসফস করছে, কিন্তু শুনতে পায় রিনাসের করুণ কান্না, যেটা আজ থেকে প্রায় 12 বছর আগে দেখেছিল। কিন্তু সেই কান্না আর এই কান্নার অনেক পার্থক্য। সেই করুণ কণ্ঠে মাইকেল বলেছিল, মেরে ফেল আমাকে, লেনা যেখানে নেই। আমি এখন কি করব? এমন কান্না মাইকেলও দুর্বল করে ফেলে। সে তখন তার আশেপাশে এসে, আজ না, আরেকটু ধৈর্য ধর, কালকে সকালে তোকে শুরু থেকে সব বলবো। আমার সেই ধৈর্য নেই, জানি না আর কতদিন ধৈর্য ধরেছি। স্বপ্নের ভেতরে ধৈর্য, এখন জ্যান্ত থাকা অবস্থায় তুই ধৈর্য ধরতে বলছিস? জানি না বিশ্বাস করবি কি না, তবে এটা মার্ডার ছিল। আর লেনা ম্যামকে মেডিকেলে আনার পর মেরে ফেলা হয়েছে। কিন্তু ম্যামের স্বামী জীবিত, আর তোকে এখানে নিয়ে আসাতে মূলত কারণ, তোর পেছনে একটা বড় কারণ আছে। কেউ একজন আমাদের পাশে সবসময় আছে, যে কিনা আমাদেরকে পর্যবেক্ষণ করছে। আর কিনা সেই কারণ তাও আমি জানি না, তবে এমন কয়েকজন জড়িত আছে যাদেরকে পেলে তুই নিজের চোখে বিশ্বাস করতে পারবি না। আর তারা তোকে পেলে জ্যান্ত রাখবে না। তুই কি বোঝাতে চাইছিস যে একটা বড় কারণ আমাদের পেছনে? নীরাজ তখন অদ্ভুত একটা কথা মনে পড়ে যায়, যেটা ম্যামকে গাড়ির ভিতরে অনেকক্ষণ ধরে পুরোটা বলতে চাইছিল। শতগল্পের গহিনী তুমি, প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।